স্বাগতম সবাইকে জ্ঞানের আলো চ্যানেলে। আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বই সাহিত্য মেলা থেকে একটি অসাধারণ প্রবন্ধ কাদ্দর কদ্দর নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই প্রবন্ধে লেখক প্রথমে দৌড় বা গতিপথের কথা বলেছেন, তারপর প্রাণীদের গতিবেগ, ওজন, চলার ক্ষমতা এবং শেষ পর্যন্ত মানুষের মনের অসীম গতিবেগের কথা বলেছেন। চলো লাইন বাই লাইন বিশ্লেষণ করছি। ইঁদুরের দৌড় তার গর্তের পানে, নদীর দৌড় সাগরে, খবরের দৌড় কানের দিকে, আঘ্রাণের দৌড় নাকের দিকে, সুন্দরের দৌড় স্বভাবত বিদ্যার দিকে, খদ্দেরের দৌড় দোকানের দিকে, রুগীর দৌড় ডাক্তারের কাছে, সুখের দৌড় দুঃখের দিকে, দুঃখের দৌড় সুখের দিকে, জন্মের দৌড় মৃত্যুর দিকে আর মৃত্যুর দৌড় জন্মের দিকে, প্রত্যাশীর দৌড় মরীচিকার পিছুতে, আপেল দৌড়ায় মাটির দিকে, গাছ মাত্রেই দৌড়াতে নারাজ, আর প্রায় সমস্ত প্রাণী চলতে সক্ষম। গাছরা দৌড়ায় না, তার বোধহয় সবচেয়ে বড় কারণ যে তারা এক জায়গায় ঠায় বসে বসেই খাবার তৈরি করতে পারে, কিন্তু প্রাণীদের এক জায়গায় বসে খাবার তৈরি করবার মতো নিজেদের কোনো ভিড় নাই। প্রাণী মাত্রকেই খাবার সংগ্রহ করতে হয়। এই কারণেই প্রাণীরা এক জায়গায় স্থাণু না হয়ে দিকে দিকে পরিভ্রমণ করে, রসনা রটনা করে এদিকে কিংবা ওদিকে। তা বলে দুনিয়ার সব প্রাণী কুইক মার্চ করে খেতে দৌড় না। কেউ কেউ দৌড়ে আস্তে কিংবা জোরে, আবার কৃতিত্বে কেউ বা গা দিয়ে কেউ বা পা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। এখানে লেখক দৌড় শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ গতিপথ বা যাওয়ার দিক। ইঁদুরের দৌড় সবসময় তার গর্তের দিকে থাকে, কারণ গর্তই তার নিরাপদ আশ্রয়। নদীর দৌড় শেষ পর্যন্ত সাগরের দিকে, সাগরেই গিয়ে মেশে নদী। খবরের দৌড় কানের দিকে, আমরা খবর কান দিয়ে শুনি। আর আঁধারের দৌড় নাকের দিকে, অন্ধকারে চোখে কিছু দেখা যায় না, তাই আমরা হাতড়ে বা গন্ধ শুঁকে পথ বের করি। সুন্দরের দৌড় স্বাভাবিকভাবে বিদ্যার দিকে, সাহিত্য শিল্প সঙ্গীতের সৌন্দর্য উপলব্ধি করতে বিদ্যা চাই। খেদ বা দুঃখের দৌড় দেশান্তরের দিকে, অনেকেই দুঃখ পেয়ে দেশ ছেড়ে চলে যান। রুগীর দৌড় ডাক্তারের কাছে, রুগী অসুস্থ হলে আর একমাত্র লক্ষ্য থাকে ডাক্তারের কাছে যাওয়া। সুখের দৌড় দুঃখের দিকে, দুঃখের দৌড় সুখের দিকে, জন্মের দৌড় মৃত্যুর দিকে, মৃত্যুর দৌড় জন্মের দিকে। কারণ সুখ চিরস্থায়ী নয়, সুখের পরেই প্রায় দুঃখ আসে, দুঃখের পরেই আবার সুখ আসে। জীবন চক্রের মতো, যার জন্ম হয়েছে তার একদিন মৃত্যু হবে, মৃত্যুর পরেই নতুন করে জন্ম হয়, একটি পুনর্জন্মের দর্শন। প্রত্যয়ী মানে যে ব্যক্তি কোনো কিছুর প্রত্যয়ী মানে যে ব্যক্তি কোনো কিছুর পেছনে ছোটে। মরীচিকা হলো মরুভূমিতে জলের ভ্রম। প্রত্যয়ীর দৌড় হয় মরীচিকার পেছনে যে অলিক জিনিসের পেছনে ছোটে। আপেলের দৌড় মাটির দিকে, আপেল পেকে গেলে বা পাড়লে তা মাটির দিকেই পড়ে। গাছ মাত্রে দৌড়াতে নারাজ, গাছের কোনো গতিপথ নেই,
গাছ এক জায়গায় স্থির হয়ে বেড়ে ওঠে। প্রাণীরা চলতে পারে কিন্তু গাছ পারে না, কারণ গাছ নিজেরাই খাবার তৈরি করতে পারে সূর্যের আলো, বাতাস ও জল থেকে। তাদের কোথাও যেতে হয় না। কিন্তু প্রাণীদের নিজেদের খাবার তৈরির কোনো ব্যবস্থা নেই, তাই খাবারের সন্ধানে নিরাপত্তার জন্য তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। এটাই প্রাণী চলার মূল কারণ। অণুবীক্ষণের তলাকার অদ্ভুত বিস্ময়ের জীব অ্যামিবা, যার দেহ বলতে একখানি সেল ছাড়া কিছু নেই। তার চলবার ভঙ্গিটি বড় মজার। নিজের দেহ থেকে অর্থাৎ সেল থেকে খানিক অংশ ক্ষণিকের পা হিসাবে আগিয়ে দেয় সেই দিকে, তারপর সেলের মধ্যে প্রোটোপ্লাজমের বাকি অংশকে গড়িয়ে দেয়। এমনি করেই মুহুর্মুহু ক্ষণিক পা বার হয় আর প্রোটোপ্লাজম সেদিকে বয়ে যায়। কত মন্দ গতিতে অ্যামিবা যে চলে তা একরকম অনুমানই করা যায় না। যখন আকাশে একটি জেট প্লেন ঘন্টায় কয়েকশো মাইল বেগে চলেছে, তখন অ্যামিবা কয়েক মিনিটে কয়েক মিলিমিটার অতিক্রম করতে পারছে। রক্ষে এই যে সৃষ্টির আদিকাল থেকে অ্যামিবা এমন করেই চলেছে, একেবারেই কখনো থেমে যায়নি। আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভবঘুরে সেল আছে যারা অ্যামিবার মতো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এরা শরীরের সৈন্য সামন্ত, বহিঃশত্রুকে নাশ করতে ছুটে যায়। এছাড়া আর এক রকমের এককোষী জীব প্যারামেসিয়াম, তার সেলের চারিদিকে ছোট ছোট চুলের মতো বহিরাংশ আছে, তাদের সিলিয়া বলা হয়। এই সব সিলিয়ার যথেচ্ছ ব্যবহারের ফলে প্যারামেসিয়াম জলের মধ্যে হাজার দাঁড়ে নৌকা চালানোর মতো আগাতে বা পিছুতে পারে। অ্যামিবা একটি এককোষী প্রাণী। তার চলার ধরন খুব মজার। সে তার দেহের এক অংশকে পায়ের মতো সামনে বাড়িয়ে দেয়, একে বলে ক্ষণিক পা। তারপর সে বাকি শরীরটিকে সেই পায়ের ভেতরে টেনে নিয়ে যায়। এভাবেই ধীরে ধীরে এগোতে থাকে অ্যামিবা। অ্যামিবার গতি অত্যন্ত ধীর। জেট বিমান যখন কয়েকশো মাইল বেগে উড়ছে, তখন অ্যামিবা কয়েক মিনিটে মাত্র কয়েক মিলিমিটার পথ এগোতে পারে। অ্যামিবা সৃষ্টি শুরু এভাবেই চলে আসছে, কখনো থেমে যায়নি। আর আমাদের শরীরের ভেতরে শ্বেত রক্তকণিকা নামের কোষগুলো অ্যামিবার মতোই চলতে পারে। এরা শরীরের সৈনিকের মতো। শরীরের কোনো রোগ জীবাণু ঢুকলে দ্রুত সেখানে ছুটে যায় এবং তাদের ধ্বংস করে। প্যারামেসিয়াম আরেকটি এককোষী প্রাণী। এর গায়ে ছোট ছোট চুলের মতো অংশ থাকে যাদের সিলিয়া বলে। এই সিলিয়াগুলো দ্রুত নড়াচড়া করে, ঠিক যেমন দাঁড় বেয়ে নৌকো এগোয়। এভাবেই প্যারামেসিয়াম জলের মধ্যে এগোতে বা পিছুতে পারে। গমনাগমনের প্রকৃতি মাধুর্যটা আমাদের চোখে পড়ে সাধারণত উচ্চতর প্রাণীদের মধ্যে। সমুদ্র স্রোতের সঙ্গে কত সামুদ্রিক জীব গা ভাসিয়ে মাইলের পর মাইল পাড়ি দেয়, তার হিসাব আমরা রাখি না। চিংড়িরা নাড়া দিয়ে চলে। কোনো কোনো পতঙ্গ উড়বার সময় তাদের ডানা প্রচণ্ড জোরে নাড়ে। চলাফেরা আসল মজা আমরা দেখতে পাই বড় বড় প্রাণীদের মধ্যে। তিমি, ডলফিনরা সমুদ্রে মাইলের পর মাইল সাঁতার কাটে। চিংড়ি তাদের দাঁড়ার মতো পা নাড়িয়ে চলে। আর পোকামাকড়রা উড়তে গিয়ে তাদের ডানা খুব জোরে নাড়ায়।
এফিড উড়বার সময় প্রতি সেকেন্ডে 400 বার ডানা নাড়ায় আর এক নাগাড়ে 8 মাইল পথ উড়ে যেতে পারে। বাগানের সামগ্র চলে তাদের একখানি মাংস পুরু পা দিয়ে। চলে যাবার সময় রেখে যায় জলীয় চিহ্ন, তা দেখলেই বলতে ইচ্ছে করে এ পথে আমি যে গেছি। উচ্চতর জীবদের মধ্যে গমন শক্তির অনেক কলা কুশলতা, কিন্তু গমন শক্তিকে বিচার করতে হয় সবসময় দৈহিক ওজনের পরিমাণ হিসাব করে। কত ভারী জন্তু কত ওজন নিয়ে কত সময় কত দূর গেছে তাই বিবেচ্য। হালকা কোনো পাখির হাওয়ায় তীরের মতো ছুটে চলে যাওয়ায় তার বেজায় ওজন নিয়ে একখানি হিপোর কাদা ভেঙে থপথপ করে যাওয়াই একরকম মনে করলে ভুল হবে। এই ধরুন চিতাবাঘের দেহের ওজন 130 পাউন্ডের মতো, সে ঘন্টায় 70 মাইল পর্যন্ত দৌড়াতে পারে। এখানে চিতাবাঘ 70 মাইল পর্যন্ত দৌড়তে পারে। নেগড়ে প্রায় একই ওজনের হলেও তার গতি প্রতি ঘন্টায় 36 মাইল মাত্র। নেগড়ে কত গতিবেগ? প্রায় 36 মাইল। সেই তুলনায় হিপোর শরীরের ওজন 2800 পাউন্ড এবং সে প্রতি ঘন্টায় 20 থেকে 30 মাইল চলতে পারে। গভীর মরুভূমিতে গ্যাজেলি নামক এক হরিণ আছে, তার গতিশক্তি অত্যধিক। দেহের ওজন 80 পাউন্ড, কিন্তু সে ঘন্টায় 60 মাইল বেগে চলতে পারে। অ্যান্টিলোপ হরিণ ঘন্টায় 45 মাইল বেগে দৌড়ায় 110 পাউন্ড ওজন নিয়ে। সেই গল্পে আছে কচ্ছপের কাছে খরগোশ দৌড়ের বাজিতে হার মেনেছিল। নানা জাতের খরগোশের মধ্যে গতির তারতম্য দেখা যায়। সাধারণত খরগোশ মাত্রই তীব্র গতি সম্পন্ন। দেহের ওজন যখন 5 পাউন্ড গতিবেগ, তখন 45 মাইল ঘন্টায় মোটরের দৌড়ের কাছাকাছি। রেস হর্সের দেহের ওজন 1000 পাউন্ড, প্রতি ঘন্টায় তার ছুট 40 থেকে 42 মাইল। অনেক বুনো গাধার দৌড়ের বহর ঘোড়ার সমান, কিন্তু তাদের দেহের ওজন ঘোড়ার চেয়ে কম, মাত্র 300 পাউন্ডের মতো। গ্রে হাউন্ডের দেহের ওজন মাত্র 22 পাউন্ড, সেই অনুপাতে তার চলৎ শক্তির বেগ ঘন্টায় 36 মাইল। অর্থাৎ শুধু ওজন কম বা বেশি বলেই দ্রুতগামী হওয়া যায় না। প্রাণীর গঠন, পেশির ক্ষমতা সব কিছুর ওপর গতি নির্ভর করে। পাখিরা বহু দূরত্ব পার হতে পারে। মেরু প্রদেশের টার্নস প্রতি বছর 11,000 মাইল একবার উড়ে আসে, আবার পরে ফিরে যায়। কোনো কোনো হক জাতীয় পাখি ঘন্টায় 150 মাইল বেগে উড়তে পারে। এমন পাখি আছে যার গতিবেগ আরও বেশি, ঘন্টায় 200 মাইল। আফ্রিকার ইন জাতীয় পাখি ওরা ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে। দেহের ওজন 110 পাউন্ড হলে কি হয়, তারা ঘন্টায় 31 মাইল বেগে চলতে পারে। কাঙ্গারুর চলন প্রায় ইমুর চলনের কাছাকাছি, ঘন্টায় 30 মাইল, আর দেহের ওজন 130 পাউন্ড। মোষের দেহের বহর যত, তাতে ওজন দাঁড়ায় 1800 পাউন্ড। সেই তুলনায় গতিবেগ নেহাত কম নয়, ঘন্টায় 30 মাইল। হাতির বপু বিরাট, ওজন 7000 পাউন্ড, সেই নিয়ে গদাই লস্কর চালে সে ঘন্টায় 25 মাইল বেগে ছোটে। শেয়াল তার 12 পাউন্ড ওজন নিয়ে 20 মাইল বেগে মাত্র যেতে পারে। বরাহের দেহের ওজন অনেক বেশি,
90 পাউন্ড। চলৎশক্তি দেখা গেছে ঘন্টায় 11 মাইল মাত্র। সজারু দেহের ওজন যেমন মাত্র 3 পাউন্ড, তার চলার শক্তিও সীমিত, ঘন্টায় মাত্র 2 মাইল। উচ্চতর জীবরা পেশির সঞ্চালনের সাহায্যে পা নাড়তে পারে। যখন কোনো পেশি কাজ করে তখন এডিনোসিন ট্রাইফসফেট, ইংরেজিতে এটিপি বলা হয়, নামক রাসায়নিক পদার্থের ক্রিয়ার ফলে শক্তি উৎপন্ন হয়। এই শক্তির মাধ্যমেই আমরা চলতে পারি। বাইরের চলাটা আসল নয়। এ পৃথিবীতে সব চলার মাঝে যা সত্যকারের চলা তা হলো মানুষের নিজের চলা আর মনোভূমির মধ্যে। মানুষের মনের গতিবেগ আলোর গতি সম্পন্ন ঘন্টায় 18,06,000 মাইল। তাই কোথাও যেতে নেই মানা। ক্রমবিকাশের দুস্তর পথ পেরিয়ে মানুষ এমন মন পেয়েছে, মনকে চালাবার ক্ষমতাও। মন রদ অবাধ। ক্রমবিকাশের ইতিহাসেই জানা যায় ঘোড়ার পূর্বপুরুষদের এখনকার ঘোড়ার মতো খুর ছিল না। হাতে পায়ে 5 আঙুল বিশিষ্ট জীব ছিল তারা। কিন্তু ক্রমবিকাশের পথ পরিক্রমায় আস্তে আস্তে অন্য আঙুলগুলি অদৃশ্য হলে রইল শুধু মাঝের আঙুলটি, যাকে আমরা খুর বলে জানি। ঘোড়ার দৌড়ের মাঠে ঘোড়া ধুলো উড়িয়ে চমক লাগিয়ে ছুটে চলে যায়, কিন্তু মনের দৌড়ে ঘোড়া তত কিছু নয়। মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন। এই মনকে সঙ্গে নিয়ে মানুষ যুগে যুগে কালে কালে পথ চালনা করেছে দিকে দিকে। হুয়েন সাং এসেছেন সুদূর চীন থেকে তার মনকে সঙ্গে নিয়ে। ভারতের শ্রী জ্ঞান দীপঙ্কর গেছেন তিব্বতে। ভাস্কো ডা গামা এসেছেন তুমুল সমুদ্র পেরিয়ে ভারতবর্ষে। আর কলম্বাস তার দুর্জয় মনকে সঙ্গে নিয়ে নতুন পৃথিবী আবিষ্কার করেছেন। শঙ্করাচার্য পদব্রজে সারা ভারতবর্ষের দিকে দিকে গেছেন ভারতবর্ষকে আবিষ্কার করবেন বলে। এখন লেখক আসল কথায় এসেছেন। বাইরের দৌড়াদৌড়ি আসল নয়। পৃথিবীতে সবচেয়ে বড় ও সত্যিকারের চলা হলো মানুষের মনের মধ্যে চলা, অর্থাৎ চিন্তা করা, কল্পনা করা, ভাবনা করা, এটাই আসল দৌড়। লেখক চমৎকার তথ্য দিয়েছেন। মানুষের মনের গতি আলোর গতির সমান, ঘন্টায় 1,86,000 মাইল। আমরা মনের মধ্যে 1 সেকেন্ডের ভগ্নাংশে কোটি কোটি জিনিস ভাবতে পারি, আর মনের জন্য কোনো জায়গায় যেতে মানা নেই। বিবর্তনের মাধ্যমেই মানুষ যতদূর এগিয়ে এসেছে, মানুষ পেয়েছে এই অসাধারণ মন। এই মন মানুষের রথ অর্থাৎ বাহন, আর এই মন সম্পূর্ণ অবাধ। সে যে কোনো দিকে যে কোনো সময় যেতে পারে। অনেক আগেই ঘোড়ার পূর্বপুরুষদের পায়ে 5টি করে আঙুল ছিল। বিবর্তনের ধারায় বাকি আঙুলগুলি ছোট হতে হতে অদৃশ্য হয়ে যায়। তখন থেকেই কেবল মাঝের আঙুলটি থেকে যায়, যাকে আমরা ঘোড়ার খুর বলি। দৌড়ের মাঠে ঘোড়া যেমন ধুলো উড়িয়ে ছোটে, মানুষ তাকে ধরে না। কিন্তু মানুষের মনের দৌড়ের সামনে ঘোড়ার দৌড় কিছুই নয়। মনের দৌড়েই মানুষই চ্যাম্পিয়ন। এই মনকে সঙ্গে নিয়ে মানুষ তাদের মনকে সঙ্গে নিয়েই পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছে। হুয়েন সাং চীন থেকে ভারতে এসেছিলেন।
ভাস্কো ডা গামা সমুদ্রপথে ভারতবর্ষ আবিষ্কার করেছিলেন। কলম্বাস নতুন পৃথিবী আবিষ্কার করেছিলেন। আর শঙ্করাচার্য পায়ে হেঁটে সারা ভারত ঘুরে বেরিয়েছিলেন। এরা সবাই মনকে সঙ্গী করেই এতদূর পাড়ি দিয়েছেন। মানুষ শুধু নিজে চলে না, সে অন্যান্য বস্তুকেও চালাতে চায়। জাহাজ, রেলগাড়ি, টেলিফোন, জেট বিমান। এখন মানুষ আকাশকেও দৌড়ের মাঠ বানিয়ে ফেলেছে। মানুষ এখন নিজেকে ঈশ্বরের মতো ভাবতে শুরু করেছে, স্বর্গ জয় করতে চায়। সবচেয়ে মজার ব্যাপার এই যে এখন শুধু নিজে চলেই ক্ষান্ত নয়, সে অন্য সব কিছুকেও চালাতে সমান উৎসুক। জাহাজ, রেল, প্লেন, জেট। এখন মানুষ আকাশটাকে নতুন করে ঘোর দৌড়ের মাঠ করে তুলেছে। সেখানে নতুন বাজি ধরেছে যে সে ত্রিভুবনেশ্বর হবে, স্বর্গ মর্ত্য তোলপাড় করবে। তাই জীবনের 440তে মানুষ বিশ্বকীর্তি স্থাপন করেছে। কিন্তু ক্ষণিকের পা দিয়ে, কেউ শিলিয়া দিয়ে, কেউ দাঁড়া দিয়ে, নানা রকমের পা দিয়ে সবই চলেছে। চারিদিকে সবাই ছুটোছুটি করছে। কিসের এই জয়যাত্রা এত ত্বরা? পৃথিবীটাও পাগলের মতো হন হন করে ছুটে চলেছে। পৃথিবীটাকে আমি একবার শুধিয়েছিলাম, তোমার কেন চলবার জন্য এত দায়? এ যাত্রা তোমার থামাও। সূর্যি তো কারোর পিছু পিছু ধাওয়া করছে না, তুমি কেন এত তাড়াতাড়ি করছো? তার উত্তরে পৃথিবী কি জানিয়েছিল জানেন? তার দক্ষিণা হাওয়ায় ভেতর দিয়ে সে আমার কানে কানে বলছিল, থামা মানে জীবনের শেষ। যতদিন আছো ততদিন চলো, দাঁড়িও না। শাশ্বত সত্যের দিকে যাওয়ার গতি বন্ধ করো না। চৈরবেতি। লেখক কল্পনায় পৃথিবীকে প্রশ্ন করেছেন, তুমি কেন এত দ্রুত ঘুরছ? সূর্য তো কারো পিছু নেয় না, তাহলে তোমার এত তাড়াতাড়ি কেন? লেখক কল্পনা করেছেন পৃথিবী তাকে বলেছে, থামা মানেই মৃত্যু। যতদিন বেঁচে আছো চলতে থাকো, দাঁড়িও না। সত্যের দিকে যাওয়ার গতি কখনোই থামিও না। চলো চলো চলো, এটাই জীবনের মূল মন্ত্র। গতিশীল থাকাই জীবন। আজকের এই অসাধারণ প্রবন্ধে আমরা দেখলাম কিভাবে অ্যামিবার ক্ষণিক পা থেকে শুরু করে চিতাবাঘের দ্রুত গতি, হাতির ভারী শরীর নিয়েও দৌড়ানো, আর সবশেষে মানুষের মনের আলোর গতির দৌড়, সব কিছুই জীবনের অংশ। লেখকের শেষ কথা, থামা মানে জীবনের শেষ, আমাদের সবার মনে রাখা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের জ্ঞানের আলো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।